আসসালামাইকুম। সবাই ভালো আছে তো? আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আজকের অধ্যায়ের নাম বাজার। শুরুতে আসি বাজার। সাধারণত আমরা বাজার বলতে ইসিন্ডারহাট বাজার, চক বাজার, মগ বাজার এরকম কোনো একটা জায়গা বা প্লেসকে বুঝে থাকি, তাই না? যেখানে অনেকগুলো মানুষের সমাগম হয়, পণ্যদ্রব্য কেনা বেচা হয়, তাই তো? কিন্তু অর্থনীতির ভাষায় বাজার বলতে এরকম কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। অর্থনীতির ভাষায় বাজার বলতে বোঝায় যে কোনো দ্রব্য, যে কোনো কি দ্রব্য। এই যে আমার হাতে একটা মার্কার পেন দেখা যাচ্ছে, এটা একটা দ্রব্য। তাহলে এই দ্রব্যটা যখন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির ভিত্তিতে একটি নির্দিষ্ট দামে বিক্রয় হবে, তখন সেটাকে বলা হবে বাজার। তখন সেটা কিসের বাজার? মার্কারের বাজার। ঠিক একইভাবে যদি তেলের ক্ষেত্রে যাই, বিক্রেতা এবং ক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যদি তেল কেনা বেচা হয়, তখন সেটা হবে তেলের বাজার। পাটের ক্ষেত্রে গেলে পাটের বাজার, স্বর্ণের ক্ষেত্রে গেলে স্বর্ণের বাজার। ঠিক আছে? তোমরা পত্রিকায় প্রায় সময় দেখো পেঁয়াজের বাজারে আগুন, তার মানে কোনো জায়গায় আগুন লাগছে, তার মানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তো লিখছে হেডিংয়ে কিন্তু পেঁয়াজের বাজারে আগুন। তো পেঁয়াজের বাজার বলতে এখানে ওই দ্রব্যটাকেই বোঝানো হয়েছে। তাহলে অর্থনীতির ভাষায় সোজা কথায় বাজার বলতে কোনো জায়গাকে বোঝায় না, কোনো দ্রব্যকেই বোঝায়, যা কোনো নির্দিষ্ট দামে অথবা ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। ইজ ইট ক্লিয়ার? এবার আসি, এই বাজারের আবার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। বিভিন্ন ক্যাটাগরিতে বাজারকে শ্রেণী বিভাগ করা যায়। শুরুতে আসি আয়তনের ভিত্তিতে বাজার। আয়তনের ভিত্তিতে বাজারকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? লোকাল মার্কেট, ন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। তোমার উৎপাদিত দ্রব্যটা যদি তোমার এই নির্দিষ্ট এলাকায় বিক্রি হয়, তখন সেটাকে বলা হবে লোকাল মার্কেট। যেমন তুমি একজন সবজি চাষি, তুমি সকালে ক্ষেত থেকে সবজি তুলে আনো, তোমার স্থানীয় বাজারে শুধু বিক্রি করে বাড়ি চলে যাও, তাহলে তোমার ওই দ্রব্যটার বাজার তোমার এই নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ। এটা হবে কি লোকাল মার্কেট। অর্থাৎ যে দ্রব্যের বাজার কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ, তখন তাকে বলা হয় লোকাল মার্কেট, স্থানীয় বাজার। আবার তুমি তৈরি পোশাক অর্থাৎ কাপড় তৈরি করো, এই কাপড় সারা বাংলাদেশেই তুমি বিক্রয় করো, সাপ্লাই দাও, তাহলে তোমার ওই পণ্যটি বাজার হবে সারা বাংলাদেশ ব্যাপী, তখন সেটাকে বলা হবে ন্যাশনাল মার্কেট। তাহলে আমরা কি বলতে পারি? কোনো দ্রব্যের বাজার যখন পুরো একটা দেশব্যাপী বিস্তৃত হয়, তখন তাকে বলা হবে ন্যাশনাল মার্কেট। এরপর আসেন ইন্টারন্যাশনাল মার্কেট। তোমার উৎপাদিত এই কাপড় যদি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পার্শ্ববর্তী আরও অন্যান্য রাষ্ট্রেও বিক্রি হয়, তখন ওই দ্রব্যের বাজারকে বলা হবে ইন্টারন্যাশনাল মার্কেট। তাহলে আমরা কি বলতে পারি? কোনো দ্রব্যের বাজার যখন দেশের সীমানা পেরিয়ে অন্যান্য রাষ্ট্রেও বিস্তৃত হয়, তখন তাকে বলা হয় ইন্টারন্যাশনাল মার্কেট। এই গেল আয়তনের ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ। কয় ধরনের বললাম? কি কি? লোকাল মার্কেট, ন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। এবার আসি সময়ের ভিত্তিতে বাজার। কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? অতি স্বল্প সময়ের জন্য যখন কোনো বাজার সংগঠিত হয়, তখন সেটাকে বলা হবে অতি স্বল্পকালীন বাজার। তার থেকে একটু বেশি সময় পাওয়া গেলে সেটাকে বলা হবে স্বল্পকালীন। আরও বেশি সময় পাওয়া গেলে দীর্ঘকালীন, আরও বেশি সময় পাওয়া গেলে অতি দীর্ঘকালীন। তাহলে সময়ের ভিত্তিতে বাজার কয় ধরনের? কি কি? অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। এবারে আসি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ। কিসের ভিত্তিতে? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত দুই প্রকার। কয় প্রকার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা এবং সমান প্রতিযোগিতা বিরাজমান, তখন সেটাকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আবার
যেই বাজারে ক্রেতাও অল্প সংখ্যক, বিক্রেতাও অল্প সংখ্যক এবং প্রতিযোগিতাটা অসম, তখন তাকে বলা হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আবার আসি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আবার কয়েকটা শ্রেণীবিভাগ আছে, যেমন মনোপলি, মনোপসনি, ডুপলি, ডুপসনি, অলিগুপলি, অলিগুপসনি, বাইলেটারাল মনোপলি, ডিসক্রিমিনেটিং মনোপলি। এখানে মনোপলি শেষে পলি কথাটা আছে, আর পরে বলছি মনোপসনি, সেতে সনি শব্দটা আছে। যেগুলোতে পলি দেখবে সেগুলো হচ্ছে বিক্রেতাকে হাইলাইট করা হচ্ছে, আর যেটার মধ্যে সনি দেখবে সেটাতে ক্রেতাকে হাইলাইট করা হচ্ছে। তাহলে প্রথমে বললাম কি, মনোপলি মানে একজন বিক্রেতা। শুরুতে বলে দিচ্ছি পলি মানে কাকে হাইলাইট করা হচ্ছে, বিক্রেতাকে হাইলাইট করা হচ্ছে। তাহলে যেই বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, ক্রেতা অসংখ্য, তাকে বলবো আমরা মনোপলি। ঠিক এটার সাথে ছন্দ মিলিয়ে যদি বলি মনোপসনি, তার উল্টা, তার মানে একজন মাত্র ক্রেতা থাকবে, যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকবে, বিক্রেতা অসংখ্য, তাকে বলা হবে মনোপসনি। একটু এক্সাম্পল দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, চট্টগ্রাম শহরে ধরে নিলাম শুধু একমাত্র কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কি করে গ্যাসের সরবরাহ দিয়ে থাকে, তাহলে একজন মাত্র বিক্রেতা না? আর আমরা যারা গ্যাস ব্যবহার করি আমরা অসংখ্য ক্রেতা, তাহলে এটাকে কোন ধরনের মার্কেট বলা যায়? মনোপলি, রাইট। ঠিক একইভাবে ধরে নিলাম এই এলাকায় তোমাদের যে কোনো একজনের একটা মাত্র চিনির কল আছে আর অসংখ্য আখশাসী আছে, এই সকল আখশাসীরা ওই চিনির কলেই আখগুলো বিক্রি করে, তাহলে আখগুলো কিনে একটা মাত্র চিনির কল, মানে ক্রেতা কয়জন? একজন, আর আখশাসী মানে বিক্রেতা অনেকজন, তাহলে এটা কোন ধরনের মার্কেট বলা যায়? মনোপসনি। ক্লিয়ার? ঠিক একইভাবে ডু মানে ডুয়েল মানে দুইজন, ডুপলি যদি বিক্রেতা দুইজন হয়, ক্রেতা অসংখ্য হয়, তখন তাকে বলা হবে ডুপলি। মানে এখন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কোম্পানির পাশাপাশি ধরে নিলাম আরেকটা কোম্পানি আছে তিতাস, তাহলে এখন বিক্রেতা কয়জন? দুইজন, ক্রেতা অসংখ্য, তখন সেটাকে বলবো আমরা ডুপলি। তার বিপরীতে আসি ডুপসনি, ক্রেতা দুইজন। ওই যে কিছুক্ষণ আগে বললাম তোমাদের একজনের একটা পাট কল চিনির কল ছিল, এখন পাশাপাশি আরেকজন আরেকটা চিনির কল খুললো, তাহলে এখন ক্রেতা কয়জন হয়ে গেল? ওই আর বিক্রেতা মানে আখশাসী অনেকজন, তাহলে এটা কি বলবো? ডুপসনি, ডুপসনি। তাহলে গেল মনোপলি একজন বিক্রেতা, মনোপসনি একজন ক্রেতা, ডুপলি দুইজন বিক্রেতা, ডুপসনি দুজন ক্রেতা। এবার আসেন অলিগুপলি, অলিগুপলি বিক্রেতা দুইয়ের অধিক, বিক্রেতা কি তবে খুব বেশি নয়। বাইলেটারাল মনোপলি, বাংলায় বললে দ্বিপাক্ষিক একচেটিয়া। দ্বিপাক্ষিক মানে দুইটা পক্ষ, অর্থাৎ একজন ক্রেতা একজন বিক্রেতা। যদি এই ধরনের কোনো মার্কেট হয় তখন তাকে বলা হবে কি? বাইলেটারাল মনোপলি। বাইলেটারাল কি? মনোপলি। এরপরে আসেন ডিসক্রিমিনেটিং মনোপলি, বিভেদমূলক একচেটিয়া বাজার, অর্থাৎ একই বিক্রেতা কাস্টমার এক একজন থেকে এক এক দামে বিক্রি করে। ধরে নিলাম তোমাদের সামনে একজন তরমুজওয়ালা তরমুজ বিক্রি করতেছে, সব তরমুজের সাইজ একই, একজন দেখা গেল যে পরিষ্কার কাস্টমার, দেখা যাচ্ছে অবস্থা ভালো, সে ওর থেকে নিলে একটা তরমুজের দাম 200 টাকা। আরেকজন দেখা যাচ্ছে তার অবস্থা খুব একটা ভালো নয়, অবস্থা বুঝে সে ওর থেকে বিক্রি করলো কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। তাহলে এক একজন থেকে এক দাম নিল না? দ্রব্য একই কিন্তু দাম ভিন্ন ভিন্ন, এই ধরনের বাজারকে বলা হয় কি? ডিসক্রিমিনেটিং মনোপলি মার্কেট। ঠিক আছে? এরপরে আসেন ওয়ার্কেবল মনোপলি মার্কেট। যদি বাজারে এই ধরনের কোনো ডিসক্রিমিনেটিং না থাকে, একচেটিয়া বাজার যদি কোনো ধরনের ডিসক্রিমিনেটিং না থাকে, এই ধরনের বাজারকে বলা হবে কি? কার্যকর একচেটিয়া বাজার। এক্ষেত্রে আমরা যারা ক্রেতা তারা ওই একচেটিয়া বাজারের ক্ষতিকর দিকগুলো থেকে রক্ষা পাবো। ঠিক আছে? এরপরে আরও দুইটা মার্কেট আছে, সেটা হচ্ছে কি তোমার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া বাজার ঠিকই,
তবে কয়েকজন একচেটিয়া কারবারি এখানে একই প্রায় কাছাকাছি দ্রব্য বিক্রি করবে। এই বাজারের মধ্যে মানে বিক্রেতা থাকবে কয়েকজন, দ্রব্যগুলো প্রায় কাছাকাছি, তবে এদের মধ্যে মোটামুটি একটা প্রতিযোগিতা বিরাজ করবে। যদি এরকম হয় তখন তাকে বলা হয় সে কি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই ছিল বাজারের মোটামুটি শ্রেণীবিভাগ। এর বাইরেও আরও একটা বাজারের কথা তোমাকে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে কি ফিনান্সিয়াল মার্কেট। কি মার্কেট? ফিনান্সিয়াল মার্কেট। আমরা শুধু এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো ছিল দ্রব্য বা সেবার বাজার। দ্রব্য বা কি, যে বাজারগুলো থেকে আমরা দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় করি, তাই না? আবার অর্থ যে বাজারে ক্রয় বিক্রয় হয় সেটাকে বলা হয় কি অর্থ বাজার, যেটাকে ইংরেজিতে বলা হয় ফিনান্সিয়াল মার্কেট। এই ফিনান্সিয়াল মার্কেট আবার দু ধরনের, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। একটা মানি মার্কেট আর একটা কি ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট হচ্ছে যেই বাজারে স্বল্পকালীন ঋণ দেয় স্বল্প সময়ের জন্য। তোমার একটা ক্ষুদ্র ব্যবসা আছে, এই বাৎসরিক তোমার হিসাবগুলো পরিচালনা করার জন্য বা বাৎসরিক লেনদেন মেটানোর জন্য তোমার কিছু লোন দরকার, তখন তুমি ব্যাংক থেকে লোন নিলে অথবা কারো কাছ থেকে ধার নিলে। যে বাজারে এই স্বল্প সময়ের লোন দেওয়া হয় তাকে বলা হয় কি মানি মার্কেট। আবার তুমি একটা নতুন একটা প্রজেক্ট নিতে যাচ্ছ, এই প্রজেক্টে 1 কোটি টাকা 5 কোটি টাকা দরকার, এটার জন্য মিনিমাম 5 বছর 10 বছর মেয়াদী তোমার লোন প্রয়োজন। যদি কোনো উৎস থেকে এই ধরনের দীর্ঘমেয়াদী লোন নেওয়া যায় তখন সেটাকে বলা হবে কি ক্যাপিটাল মার্কেট। তাহলে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের পার্থক্যটা হচ্ছে মূলত দুটাই কিন্তু ঋণ দেয়, তবে সময়ের পার্থক্য। একটা স্বল্প সময়ের জন্য ঋণ দেয় আর একটা দীর্ঘ সময়ের জন্য ঋণ দেয়। যেটা স্বল্প সময়ের জন্য ঋণ দেয় সেটাকে বলা হয় কি মানি মার্কেট, আর যেটা দীর্ঘ সময়ের জন্য ঋণ দেয় সেটাকে বলে ক্যাপিটাল মার্কেট। ক্লিয়ার? এরপরে আছে ফার্ম এবং শিল্প নিয়ে একটু কথা বলি। ফার্মটা কি? কোনো দ্রব্যের উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকেই বলা হয় এক একটি ফার্ম। ধরে নিলাম আমরা প্রতিদিন যেটা ব্যবহার করি কলম, কলমের মধ্যে অনেকগুলো কোম্পানি আছে না, ম্যাটাডোর, ইকোনো, অলিম্পিক, তাহলে এইগুলো এক একটা এক এক ফার্ম। কিন্তু এই সব ফার্মেই ম্যাটাডোর, ইকোনো, অলিম্পিক প্রত্যেকেই কিন্তু কি তৈরি করে? কলম তৈরি করে। তাহলে একই জাতীয় না দ্রব্যগুলো? তাহলে এই একই জাতীয় দ্রব্য উৎপাদনকারী অনেকগুলো ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প। ফার্মটা খালি চোখে দেখা যায়, ফার্মের অস্তিত্ব আছে, কিন্তু শিল্পটা খালি চোখে দেখা যায় না, শিল্পের কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে জাস্ট ওই অনেকগুলো একই জাতীয় দ্রব্য উৎপাদনকারী ফার্মের একটা সামষ্টিক রূপ বা নাম। কথা ক্লিয়ার? এগুলো ছিল মূলত থিওরিটিক্যাল আলোচনা। এখন আমরা এই সপ্তাহের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার। এই দুইটা বাজারের বৈশিষ্ট্য, এই দুইটা বাজারের স্বল্পকালীন ভারসাম্য। এই চ্যাপ্টারে এই দুইটা বাজার থেকে দুটা প্রশ্ন থাকে। তাহলে একটু এই দুইটা বাজারের বৈশিষ্ট্যগুলো এবং ডেফিনেশনগুলো এবং চিত্রগুলো ভালো করে জেনে নিই। প্রথমে আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ওই যে বলছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যে বাজারে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা সমজাতীয় দ্রব্য উৎপাদন করে তাকে বলা হয় কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারের কমন কিছু বৈশিষ্ট্য হচ্ছে দেখি, এখানে ক্রেতা থাকবে অসংখ্য, বিক্রেতা থাকবে অসংখ্য, এখানে দ্রব্যগুলো হবে সমজাতীয়। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা আগে থেকে নির্ধারিত থাকে, সেই জন্য এখানে বিক্রেতা চাইলে ইচ্ছা মতো দামকে বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। তাই এখানে বিক্রেতাকে অথবা এই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে বলা হয় প্রাইস টেকার। প্রাইস টেকার মানে এই বাজারে আগে থেকে যে দামটা নির্ধারিত আছে সেই দামটা মেনে নিয়েই বিক্রেতাকে এই বাজারে প্রবেশ করতে হয়। এই বাজারে যে কোনো নতুন ফার্ম প্রবেশ করতেও পারবে, আবার ইচ্ছা করলে তার ব্যবসা বন্ধ করে প্রস্থানও করতে পারবে। এরপরে আবার আসি একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে বিক্রেতা থাকবে শুধুমাত্র একজন, ক্রেতা অসংখ্য, দ্রব্য থাকবে একটা, এটার বিকল্প কোনো দ্রব্য বাজারে আর কোনো কোম্পানি তৈরি করবে না। যার কারণে এখানে বিক্রেতা ইচ্ছা মতো দামকে বাড়াইতেও পারে, কমাইতেও পারে। এই জন্য এখানে একচেটিয়া কারবারিকে বলা হয় প্রাইস মেকার। প্রাইস মেকার, কারণ সে নিজের ইচ্ছা মতো দামকে বাড়াইতেও পারে, কমাইতেও পারে।
এই বাজারে অর্থাৎ একচেটিয়া বাজারে নতুন কোনো ফার্ম বাজারে প্রবেশও করতে পারে না, প্রবেশে বাধা আছে। যদি এই ধরনের বৈশিষ্ট্যগুলো উপলব্ধি হয় তাহলে তো আমরা কি বলবো, তাকে একচেটিয়া বাজার বলবো। তা ক্লিয়ার? এবারে আমরা দেখব এই পূর্ণপ্রত্যয়মূলক বাজারে স্বল্পকালে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। এখন আমরা সেগুলো চিত্র সহকারে দেখব। তবে ভারসাম্য অর্জনের ক্ষেত্রে আগে আমরা দুটো সত্যের কথা বলে দিই। এটা একচেটিয়া বাজার হোক আর পূর্ণপ্রত্যয়মূলক বাজার হোক, যে কোনো বাজারে স্বল্পকালে ভারসাম্য অর্জন করতে গেলে ভারসাম্যের দুটি সত্য পূরণ করতে হয়। কয়টি সত্য? দুটি সত্য। সত্য দুটি হচ্ছে কি, এক নাম্বার এম আর ইকুয়াল টু এমসি। এম আর ইকুয়াল টু কি? এমসি। অর্থাৎ এখানে এম আর বলতে মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়কে বোঝায়, আর এমসি বলতে মার্জিনাল কস্ট, প্রান্তিক খরচকে বোঝায়। অর্থাৎ ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে যে কি, বাজারে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হতে হবে। এটা এক নাম্বার সত্য ভারসাম্য। ভারসাম্যের দুই নম্বর সত্য হচ্ছে যে কি, এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল। অর্থাৎ প্রান্তিক খরচের রেখার ঢালটা বড় হবে কার তুলনায়? প্রান্তিক আয়ের রেখার ঢালের তুলনায়। এটাকে যদি আরেকটু সহজ করে বলি যে এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে। এটা মনে রাখা সহজ, তাই না? কি বললাম? এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের থেকে বড়, যেই কথা এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে। এটা হলো ভারসাম্যের দ্বিতীয় শর্ত। ভারসাম্যের কি? দ্বিতীয় শর্ত। এই দুইটা শর্ত যদি কোনো বিন্দুতে পালিত হয় তখন আমরা তাকে ওই বিন্দুটাকে বলবো ভারসাম্য বিন্দু। এবার আসেন, এই ভারসাম্য অর্জন হওয়ার পর বাজারে কোন ধরনের মুনাফা বিরাজ করছে যদি সেটা আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে আমরা দেখব এখানে স্বল্পকালে তিন ধরনের মুনাফা অর্জন করা সম্ভব। কয় ধরনের মুনাফা? একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে অতিরিক্ত মুনাফা, আর একটা হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন। স্বাভাবিক মুনাফা কখন হবে? যদি বাজারে গড় খরচ যেটা, সেটা বাজারে তুমি যে দ্রব্যটা বিক্রি করতেছ সেই দ্রব্যের দামের সমান হয়। গড় খরচ যদি দামের সমান হয় তখন সেটাকে বলবে স্বাভাবিক মুনাফা। আবার গড় খরচ যদি দামের থেকে ছোট হয়, অর্থাৎ দামটা যদি গড় খরচের থেকে বেশি হয়, তখন সেক্ষেত্রে হবে অতিরিক্ত মুনাফা। কি বললাম? দাম যদি গড় খরচের থেকে বেশি হয় তখন সেটাকে বলবো কি? অতিরিক্ত মুনাফা। আবার গড় খরচ যদি দামের তুলনায় বেশি হয়, মানে খরচ বেশি দাম কম, বিষয়টা যদি এরকম হয় তখন সেটাকে বলা হবে কি? ক্ষতি স্বীকার করে উৎপাদন। এবার আমরা বিষয়টাকে এই তিন ধরনের ভারসাম্যকে আমরা চিত্রের ভিত্তিতে দেখি। আবার দেখি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। তাহলে আমি প্রথমে স্বাভাবিক মুনাফাটা দেখি। স্বাভাবিক মুনাফা কখন অর্জিত হবে বললাম? যদি বাজারে প্রাইস ইকুয়াল টু এসি হয়, অর্থাৎ দাম যদি গড় খরচের সমান হয়। আর এক্ষেত্রে চিত্রটা খেয়াল করেন, আমরা এই চিত্রে এটা হলো লম্ব অক্ষ আর এটা হলো ভূমি অক্ষ। ভূমি অক্ষ দেখাচ্ছি উৎপাদনের পরিমাণ, আর লম্ব অক্ষ দেখাচ্ছি দ্রব্যের দাম। এই ক্ষেত্রে যেহেতু এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা বৈশিষ্ট্যের মধ্যে বলেছি দামটা আগে থেকে নির্ধারিত। যে কোনো বিক্রেতা এখানে দাম যেটা আগে থেকে নির্ধারণ করা আছে সেটা মেনে নিয়ে এখানে ব্যবসা করতে আসবে, তাই তো? দামটা আগে থেকে কি নির্ধারিত, সেজন্য দেখেন এখানে দামটা আমি আগে থেকে অঙ্কন করে রাখলাম। এই যে মনে করলাম সেই দামটা ও থেকে পি পর্যন্ত, এতটুকু দাম আগে থেকে নির্ধারিত। ঠিক আছে? আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে দামটা নির্ধারিত সেই দামটা আবার গড় আয়ের সমান, সেই দামটা আবার প্রান্তিক আয়ের সমান। ঠিক আছে? গড় আয় না, এটা হচ্ছে এমআর, এটা এ আর এমআর। তাহলে প্রাইস ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এমআর। তাহলে যেহেতু পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে দামটা আগে থেকে নির্ধারিত, সেহেতু সেই দামটা গড় আয়ের সমান, সেই দামটা আবার প্রান্তিক আয়েরও সমান। এই জন্য প্রাইস ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এমআর, এবং এই তিনটা ভূমি অক্ষের সমান্তরাল। তিনটা ভূমি অক্ষ কি সমান্তরাল। এবার আমরা আঁকবো এমসি রেখা। কি রেখা? এমসি রেখা। এমসি রেখাটা হবে ইউ আকৃতির। ইংরেজি ইউ আছে না,
ইউর মতো। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবে, এই যে প্রথমে আমি উপর থেকে নিচের দিকে নামবো, তারপরে ইংরেজির ইউ শেপড হয়ে উপরের দিকে যাব, ঠিক আছে? এটা হলো কি রেখা? এমসি রেখা। এবার খেয়াল করেন, এটা উপর থেকে নিচের দিকে নামার সময় এই জায়গায় একবার সেট করছে, ধরে নিলাম এটা এ বিন্দু। আবার এতটুকুতে এসে সর্বনিম্ন হয়েছে, আবার এখান থেকে উপরের দিকে উঠতেছে, তাই না? উপরের দিকে উঠার সময় এই জায়গায় একবার সেট করেছে, এটাকে নাম দিলাম মনে করেন ই বিন্দু। খুব খেয়াল করবেন, এ বিন্দুতে এই এমসি রেখাটা এই এমআর রেখাটাকে ছেদ করেছে। অর্থনীতিতে দুটি রেখা যখন পরস্পরকে ছেদ করে ওই ছেদ বিন্দুতে রেখা দুটি সমান হয়, তার মানে এ বিন্দুতে এমসি এবং এমআর সমান। তো ভারসাম্যের প্রথম সত্য ছিল না এমআর ইকুয়াল টু এমসি, তাহলে এ বিন্দুতে ভারসাম্যের প্রথম সত্য পালিত হয়েছে। ঠিক একইভাবে ই বিন্দুতেও এমসি রেখা এমআর রেখাকে ছেদ করেছে, সে দৃষ্টিকোণ থেকে ই বিন্দুতেও ভারসাম্যের প্রথম সত্য পালিত হয়েছে। কথা ক্লিয়ার? এবার আসেন 2 নম্বর সত্য কি বলছিলাম, এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল, অর্থাৎ এই এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে। নিচের দিক থেকে ছেদ করে কোথায় যাবে? এই কাজটা ই বিন্দুতে হয়েছে না এ বিন্দুতে হয়েছে? এ বিন্দুতে উপর থেকে নিচে নামছে, কিন্তু ই বিন্দুর বেলায় নিচের দিক থেকে ছেদ করে উপর দিকে গেছে। তাহলে দ্বিতীয় সত্যটি ই বিন্দুতে পালিত হয়েছে, এ বিন্দুতে পালিত হয় নাই। সেজন্য এ বিন্দু ভারসাম্য বিন্দু নয়, কারণ এখানে ভারসাম্যের একটি সত্য পালিত হলেও আর একটি সত্য পালিত হয়নি। ই বিন্দুতে ভারসাম্যের দুটি সত্যই পালিত হয়েছে, সেজন্য ই বিন্দু হলো কি? ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু থেকে যদি আমি নিচের দিকে যাই তাহলে ভারসাম্য পরিমাণটা পেয়ে গেলাম মনে করেন কিউ। ভারসাম্য পরিমাণ কি? কিউ। এই অবস্থায় যদি আমাকে আয়টা বের করতে বলে তাহলে আমি আয়টা বের করব এই এভারেজ রেভিনিউর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এভারেজ রেভিনিউর ভিত্তিতে বা এআর এর ভিত্তিতে। এই এআর এর ভিত্তিতে দামটা হচ্ছে ও থেকে পি পরিমাণ। এই একটু খেয়াল করেন, এআর থেকে সোজা দিকে পি পর্যন্ত আসেন, এই পি থেকে ও পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে কি? এআর গড় আই। আর এই ই বিন্দুর ভিত্তিতে উৎপাদনের পরিমাণটা কত? ও থেকে কিউ পরিমাণ। তাহলে যদি আমাকে আই বার করতে বলে এখান থেকে, তাহলে আইটা কীভাবে পাবো? এই এআর এর ভিত্তিতে দাম হচ্ছে ও থেকে পি পরিমাণ আর পরিমাণ হচ্ছে ও থেকে কিউ পরিমাণ। তাহলে আমরা এখানে আই সমান সমান এআর ইন্টু কিউ, এটা হলো সূত্র। তাহলে এআর মানে এভারেজ রেভিনিউ হচ্ছে কত? ও থেকে পি, ও থেকে পি পরিমাণ। আর পরিমাণটা কিউ হচ্ছে, কোয়ান্টিটি হচ্ছে কতটুকু? ও থেকে কিউ পরিমাণ, ও থেকে কিউ পরিমাণ। তাহলে টোটালি এই ক্ষেত্রফলটা পেলাম না? এই ক্ষেত্রফলটার নাম কি হবে? ও পি ই কিউ, এটাই হলো আই। ও পি ই কিউ, ঠিক আছে? এবার যদি বিআই বের করতে বলে তাহলে বিআই বের করার জন্য আমাকে একটা এসি রেখা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? এসি। এসিটা আমি অঙ্কন করার সময় খেয়াল করবেন, এই ই বিন্দুকে স্পর্শ করে অঙ্কন করব। কি বিন্দুকে? ই বিন্দুকে স্পর্শ করে ইউ শেপ, ইউ আকৃতির। তাহলে একবার এদিকে প্রসারিত করে দিলাম আর একবার এদিকে প্রসারিত করে দিলাম, ইউর মতো হয়েছে কিনা? এটা হলো এসি। এই এসি এর ভিত্তিতে তাও এসি যেহেতু ই বিন্দুতে স্পর্শ করছে, সেখান থেকে দাম হচ্ছে পি, তার মানে ওপি। দাম কি? ওপি। এসি হলো দামের বেলায় ওপি, আর পরিমাণ তাও এসি ই বিন্দুতে ছেদ করছে, সেজন্য পরিমাণ হচ্ছে কিউ, তার মানে ও কিউ। তাহলে গড় খরচ কত হলো? ব্যয় কত হলো? এই দাম ইন্টু পরিমাণ, তার মানে ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি ক্ষেত্রফল না? তাহলে ক্ষেত্রফলটার নাম কি? ও পি ই কিউ, ও পি ই কিউ। তাহলে এবার মুনাফা বের করতে হবে। মুনাফা বের করার সূত্র কি? আয় থেকে ব্যয় বিয়োগ করা। আয় কত পেয়েছি? ও পি ই কিউ। ব্যয় কত পেয়েছি? তাও ও পি ই কিউ। তাহলে আয় ব্যয় এখানে সমান না? আয় ব্যয় সমান হলে ফলাফল কি হবে? 0। তাহলে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যদি ফলাফল 0 হয় তখন সেই মুনাফাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। এটুকু বুঝে আসছে? এখন একই বিষয়টা যদি আমি গাণিতিক মান দিয়ে দেখাই, কি দিয়ে? গাণিতিক মান দিয়ে। গাণিতিক মান দিয়ে কীরকম? এই যে এখানে আমি দাম পি ধরছিলাম, সেই দামটাকে ধরে নিলাম
মনে করো 10 টাকা। কত টাকা? 10 টাকা। এখানে কোয়ান্টিটি যেটা কিউ ধরেছিলাম সেটাকে ধরে নিলাম মনে করো 100 একক। কত একক? 100 একক। তাহলে এবার আমি এখানে গাণিতিক মানগুলো বসাই। গাণিতিক মানগুলো বসালে কীরকম হয়? এখানে এভারেজে আয়ের বেলায় এই যে এর বেলায় দাম কত? 10। দাম কত? আগে ছিল পি, এখন ধরলাম কত? 10 টাকা। গুড। আর কোয়ান্টিটি কত? কিউর জায়গায় কত নিলাম? 100। তাহলে 100 একককে 10 টাকা দিয়ে গুণ করলে কত হবে? 1000 টাকা। ঠিক আছে? এবার এসি, এই এসি এর বেলায় দাম কত? 10 টাকা। পরিমাণ কত? 100 একক। 100 একক গুণ করলে কত হবে? 1000। তাহলে আয় 100, 1000, ব্যয়ও 1000। বিয়োগ করলে ফলাফল কি? 0। তাহলে আমরা এটাকে গাণিতিকভাবেও ব্যাখ্যা করতে পারি। এবার এখান থেকে পরীক্ষা যদি বলে, এই চিত্রটা পরীক্ষায় উদ্দীপক আকারে দিয়ে যদি বলে এখান থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে এখান থেকে আবার আয় ব্যয় বের করে মুনাফা বের করতে পারবো। ঠিক আছে? আবার একই চিত্র দিয়ে পরীক্ষায় যদি বলে এই চিত্রটি কোন ধরনের ভারসাম্য নির্দেশ করে, তখন আমরা একইভাবে এখান থেকে আয় এবং ব্যয় বের করে যদি মুনাফার পরিমাণ 0 বের হয়, তাহলে আমরা সিদ্ধান্ত দিব এই 0 মুনাফাটা স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। কি মুনাফা নির্দেশ করে? ওকে, এবার আসি অতিরিক্ত মুনাফা। এখানেও দাম তো আগের থেকে নির্ধারিত, সেজন্য ভূমি অক্ষের সমান্তরাল। এখন আমরা এমসি রেখা অঙ্কন করি আগের মতন ইউ শেপড। কি শেপ? ইউ শেপড এমসি রেখা। তো এমসি রেখা ওই যে ই বিন্দুতে ছেদ করলো যেখানে, সেটাই হলো কি বিন্দু? ভারসাম্য বিন্দু। কারণ এই বিন্দুতে ভারসাম্যের কয়টি শর্ত পালিত হয়েছে? 2টি শর্ত, এটা আগে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা হলো ভারসাম্য পরিমাণ কিউ। তাহলে এখান থেকে এভারেজ রেভিনিউ ধরে এআর এর মান ধরে দাম কত? পি। পি মানে ও থেকে পি পর্যন্ত, ও পি, ও পি। তাহলে এভারেজ রেভিনিউ ও প্রাইস হলো ও পি, আর কোয়ান্টিটি হচ্ছে কি? ও থেকে কিউ মানে ও কিউ। তাহলে ফলাফল কি হলো? ক্ষেত্রফলটার নাম বলো ও পি ই কিউ। ও পি ই কিউ। এবার ব্যয়টা নির্ণয় করতে হবে। তো ব্যয় নির্ণয় করার জন্য আমার কি লাগবে বলছিলাম? এসি রেখা। কি রেখা লাগবে? এসি রেখা। এখন এসি রেখাটা প্রথমে আমি ই বিন্দুকে স্পর্শ করে অঙ্কন করছিলাম, খেয়াল করিও। এখন ই বিন্দু থেকে আরেকটু নিচে অঙ্কন করবো, মনে করে এই জায়গায়। কিন্তু এখানে খেয়াল রাখবে, ই বিন্দুতে যখন অঙ্কন করছি তখনও কিন্তু এমসি রেখার উপরে। কার উপরে? এমসি রেখাকে, অর্থাৎ এই এমসি রেখাটা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে গিয়েছে। এখনও এমসি রেখাটা যাতে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায় সেভাবে অঙ্কন করব। তার মানে দেখো, খেয়াল করো, এই বিন্দুটা থেকে এসি রেখাটা কীভাবে অঙ্কন করতেছি। ঠিক আছে? তাহলে এটা হলো কি রেখা? এসি রেখা। খেয়াল করো, এসি রেখাটা ইউ শেপ হয়েছে কিনা, নাম্বার 1। আর যে বিন্দুটা আমি এমসিতে নির্ধারণ করছি সেই বিন্দুটাকে এসি রেখার সবচেয়ে নিচের বিন্দু কিনা, এটা নিশ্চিত হতে হবে। কেমনে নিচের বিন্দু সেটা নিশ্চিত হবো? এই দেখো, এই বিন্দুর পর এইখানে এসে এটা যেখানে স্পর্শ সেট করছে, এই বিন্দুটা যদি তুলনা করি, দেখো তো এই বিন্দুর তুলনায় এই বিন্দুটা মনে করলাম এটা এফ বিন্দু। এই এফ বিন্দুটা উপরে কিনা? এই নির্ধারিত বিন্দুর তুলনায় এফ বিন্দুটা উপরে। তার মানে বোঝা যাচ্ছে যে কি এটা এসি রেখা কি বিন্দু? সবচেয়ে নিচের বিন্দু। আচ্ছা, এখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যারের কথাটা আমার খুব মনে পড়ে এই জায়গায়। উনি খুব সুন্দর করে এই বিষয়টা আমাদেরকে বুঝিয়েছিলেন যে এই ইউ শেপ রেখাটার সবচেয়ে নিচের বিন্দুটা তুমি কীভাবে বুঝবে? মনে করো এটা একটা কাপের মতন। যদি এই কাপের এই জায়গায় আমি একটা মার্বেল রাখি, মার্বেলটা গড়াইতে গড়াইতে এই জায়গায় এসে কি থামবে। তার মানে এটাই হলো কি বিন্দু? সবচেয়ে নিচের বিন্দু। কথা ক্লিয়ার? ওকে, এবার আসেন এখান থেকে। তাহলে আমরা মূল উদ্দেশ্য কি বের করা? ব্যয় বের করা। তো ব্যয় কার থেকে পাই? এসি থেকে। তাহলে এসি রেখাটা হাঁটতে হাঁটতে এফ বিন্দুতে আসছে। এফ বিন্দু থেকে আরেকটা নতুন দাম নিলাম, মনে করো P1, Q1, P1। তাহলে এখন এই এসি এর বেলায়, কিসের বেলায়? এসি এর বেলায় দাম হলো কতটুকু? ও P1, ও P1।
আর পরিমাণ তো আগের মতন ও কিউ, ও কিউ। তাহলে এবার এই ক্ষেত্রফলটার নাম কি হবে? এসি এর নিচে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে এটার নাম কি হবে? ও পি ওয়ান এফ কিউ, ও পি ওয়ান এফ কিউ। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার মুনাফা কিভাবে পাবো? আয় থেকে ব্যয় বাদ। তাহলে আয় কত পেয়েছিলাম? ও পি ই কিউ মাইনাস ব্যয় কত? ও পি ওয়ান এফ কিউ। তাহলে ফলাফল কি হবে? এখন এই চিত্র দেখে ফলাফলটা বের করতে হবে। প্রথম এই ও থেকে পি পর্যন্ত এটা ছিল আয়, আর ও থেকে পি ওয়ান এটা হচ্ছে কি ব্যয়। তো আয় থেকে আয়ের অংশ বড়, ব্যয়ের অংশ ছোট। পুরো আয় থেকে নিচের ব্যয়টা বাদ দিলে মাঝখানের এই অংশটা কি? মুনাফা। এটা কি নির্দেশ করে? মুনাফা। এই ক্ষেত্রফলের নাম কি হবে? পি ওয়ান পি ই এফ। আবার দেখো পি ওয়ান পি ই এফ, এই আয়তক্ষেত্রটাই হলো কি? মুনাফা। তাহলে এটার নাম কি হলো? পি ওয়ান পি ই এফ, এটাই হলো মুনাফা। এবার বলেন এই মুনাফার পরিমাণটা কি শূন্য আসছে না শূন্য থেকে বেশি আসছে? শূন্য থেকে বেশি আসছে, সেজন্য এটাকে বলা হয় অতিরিক্ত মুনাফা। কি মুনাফা? অতিরিক্ত মুনাফা। এবার একই বিষয়টাকে আমরা এখন গাণিতিক মান দিয়ে দেখি। তো গাণিতিক মানের বেলায় যেখানে পি ছিল সেখানে আমরা ধরে নিলাম কত টাকা? 10 টাকা। তাহলে এর নিচেরটা ধরে নিলাম মনে করো 8 টাকা। আর কোয়ান্টিটি আগের মতো কিউ এর জায়গায় ধরে নিলাম 100 একক। ঠিক আছে? তাহলে এভারেজ রেভিনিউর বেলায় দাম হচ্ছে কত? 10 টাকা। আর পরিমাণ হচ্ছে কত? 100 একক। তাহলে টোটাল আয় হবে কত? 1000 টাকা। গুড। এবার এসি এর বেলায় এই যে এসি রেখাটা এখান থেকে এসে এফ বিন্দুতে আসছে, এফ বিন্দু থেকে সোজা এসে এইখানে আসছে কত টাকা? 8 টাকা। গুড। পরিমাণ ঠিক আগের মতন 100 একক। তাহলে টোটাল কত হবে? 800 টাকা। তাহলে আয় হচ্ছে 1000 আর ব্যয় হচ্ছে কত? 800। বিয়োগ করলে কত? 200। এই 200 এটা কি? অতিরিক্ত মুনাফা। শূন্য থেকে বেশি আসছে না 200টা, সেজন্য এটা হলো কি? মুনাফা, অতিরিক্ত মুনাফা। ইয়েস। এবার আসি ক্ষতি স্বীকার করে উৎপাদন। এখানেও আমরা দামটা আগে থেকে নির্ধারিত এমসি রেখাটা অঙ্কন করলাম। তাহলে এমসি রেখাটা বরাবরের মতো ই বিন্দুতে স্পর্শ সেট করলো। তাহলে এখানে পরিমাণ নির্ধারিত হলো কিউ। এবার আমরা এখান থেকে আয় আগের মতন আয় বাইর করে নিই। তাহলে এ আর হিসাবে দাম হচ্ছে কত? পি, তার মানে ও পি। গড়াই হচ্ছে কত? ও পি। পরিমাণ আগের মতো ও কিউ। তাহলে এটার ক্ষেত্রফলটার নাম হলো কি? ও পি ই কিউ, ও পি ই কিউ। এবার ব্যয়, ব্যয়ের জন্য কি লাগবে? এসি রেখা লাগবে। এখন খেয়াল করেন এসি রেখাটা প্রথমে আমি ই বিন্দুতে সাথে স্পর্শ করে অঙ্কন করছিলাম, তখন ছিল স্বাভাবিক মুনাফা। আবার একই এসি রেখাটা যখন ই বিন্দু থেকে নিচে নামছে তখন হলো অতিরিক্ত মুনাফা। এখন এই একই এসি রেখাটা যখন ই বিন্দু থেকে উপরে যাবে তখন হবে কি? ক্ষতি। এবার ক্ষতিটা একটু দেখি। এটা পরিমাণটাকে আর একটু টেনে এটার সাথে স্পর্শ করা দিলাম। এটার নাম দিলাম মনে করেন এইচ বিন্দু। কি বিন্দু? এইচ বিন্দু। তাহলে এখান থেকে দাম আর একটা পেলাম, সেটা মনে করেন P2। P2 P2। তাহলে এখন এই এসি এর ভিত্তিতে খেয়াল করো, এসি এর ভিত্তিতে দাম হচ্ছে কত? P2, তার মানে ও P2, ও P2। আর পরিমাণ আগের মতন ও কিউ। তাহলে ক্ষেত্রফলটার নাম কি হলো? ও P2 H কিউ, ও P2 H কিউ। এই টোটাল ব্যয় ও P2 H কিউ। এবার আয় তো আগের মতন এই নিচের অংশটা, আর ব্যয় হচ্ছে ও P2 মানে উপরের অংশটা। তাহলে এখানে ব্যয় বেশি আয় কম, ব্যয় বেশি কি? আয় কম। তাহলে ব্যয় বেশি আয় কম হলে এটা কি হবে? ক্ষতি। ক্ষতি সূত্র হবে কি? আয় থেকে ব্যয় বাদ দেওয়া। তাহলে আয় পেয়েছি ব্যয় থেকে আয় বাদ দিলে ক্ষতি হবে। কি হবে? ব্যয় থেকে আয় বাদ দেওয়া, যেহেতু ব্যয় বড় আয় ছোট। তাহলে ব্যয় হচ্ছে ও P2 H কিউ, আর এখানে আয় হচ্ছে ও PE কিউ। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? P2 HE, P2 HE। এটাই হলো কি? ক্ষতি।
পি পি টু এইচ ই, এটাই হলো ক্ষতির পরিমাণ। এখন এই চিত্র অংশটা এটাই হলো কি ক্ষতি। এটাকে আবার গাণিতিক মান দিয়ে দেখি, কি দিয়ে? গাণিতিক মান দিয়ে। তো গাণিতিক মান দিয়ে যদি মনে করলাম দাম আগের মতন 10 টাকা নির্ধারিত, দাম আগের মতো কি 10 টাকা নির্ধারিত, পরিমাণ 100 একক নির্ধারিত, তাহলে এখানে দাম 10 টাকা এভারেজ আয় আর পরিমাণ 100 একক, তাহলে মোটাই হলো 1000 টাকা। কিন্তু গড় খরচের বেলায় দামটা বের হয়ে গেলে কত টাকা? মনে করো 12 টাকা। কত টাকা? 12 টাকা। আর পরিমাণ আগের মতন 100 একক টিকেই আছে, তাহলে গুণ করলে কত হবে? 1200। এবার খেয়াল করো, এখানে আয় 1000 কিন্তু ব্যয় হয়ে গেছে কত? 1200। তো ব্যয় 1200 থেকে আয় 1000 বিয়োগ করলে ফলাফল আসছে কত? 200। যেহেতু ব্যয় বড় আয় ছোট, তাহলে আয় ব্যয় থেকে আয় বাদ দিলে ক্ষতি হচ্ছে কত? 200। তাহলে এটাই হলো, যদি ক্ষতি আসে তখন সেটাকে বলে ক্ষতি স্বীকার করে উৎপাদন। এবার এই জায়গায় আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি এই ক্ষতিটা সে কতক্ষণ স্বীকার করে নেবে, অথবা এই ক্ষতি থেকে সে কখন উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আরেকটা চিত্র অঙ্কন করতে, রেখা আঁকতে হবে। সেটা হচ্ছে কি এবিসি। কি রেখা? এবিসি রেখাটাও আমরা ই বিন্দুর নিচে অঙ্কন করবো। কোথায়? এই জায়গায়। এই এবিসি রেখাটা অঙ্কন করার পর আমরা সিদ্ধান্ত দিতে পারবো উৎপাদন চালাবো না বন্ধ করব। মনে করলাম এটা P1, এটা কি P1, এটা মনে করলাম এফ বিন্দু। তাহলে তার টোটাল যে খরচটা এসি, টোটাল কস্টটা কি? এভারেজ কস্ট থেকেই তো টোটাল কস্ট বের হয়। তাহলে এই টোটাল কস্টটা মনে করো এই এইচ থেকে শুরু করে কিউ পর্যন্ত, এই খরচের মধ্যে এখন এই এবিসি কোথায় আসছে? এফ বিন্দুতে। এফ বিন্দুর নিচের অংশটা হলো এবিসি। এখানে আরেকটা কথা বলে দিই, এই টোটাল খরচের আবার দুটি অংশ, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এএফসি, মানে একটা স্থির খরচ আর একটা পরিবর্তনশীল খরচ। মনে করো তোমার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির বিল্ডিংটা তুমি ভাড়া নিয়েছো 10 বছরের জন্য, মাসে মাসে ভাড়া দিতে হচ্ছে, এটা হলো ফিক্সড কস্ট। এটা কি ফিক্সড কস্ট, এফসি। আর কর্মচারীদেরকে মনে করো ডেইলি বেসিস অথবা মাসিক, তোমার কাজে আসলে বেতন দিবে, কাজে না আসলে বেতন দিবে না, এটা হলো ভেরিয়েবল কস্ট। তাহলে উৎপাদন করলে কর্মচারী লাগবে, কর্মচারী আসলে উৎপাদন হবে, উৎপাদন হলে বেতন দিব, এটা হলো কি ভেরিয়েবল কস্ট। আর উৎপাদন হোক আর না হোক, কর্মচারী আসুক আর না আসুক, বিল্ডিংটা যেহেতু তুমি 10 বছরের জন্য কন্ট্রাক্ট নিয়েছো, সেজন্য তোমাকে 10 বছর অবশ্যই ভাড়াটা দিতেই হবে, এটাই হলো কি ফিক্সড কস্ট। এখন তোমার যে আয়টা হয়, মনে করো তোমার গড় ভাড়া মাসে 10,000, শ্রমিকদের বেতন হচ্ছে 10,000, তুমি উৎপাদন করে আয় করতে পারো 20,000। তাহলে 10,000 শ্রমিকে নিয়ে যায়, 10,000 কর্মচারী নিয়ে যায়, 10,000 কর্মচারী নিয়ে যায়, 10,000 গড় ভাড়া চলে যায়, তোমার কোনো লাভ থাকতেছে না। এই অবস্থায় তুমি চাইলে উৎপাদন করতে পারো, কিন্তু তোমার কোনো লস নাই। আবার দেখা যাচ্ছে দেখি তোমার 20,000 টাকা খরচের মধ্যে আয় আসতেছে 15,000 টাকা, 10,000 টাকা গড় ভাড়া, 10,000 টাকা শ্রমিকদের বেতন, তার মধ্যে তুমি শ্রমিকদের বেতনটা তো অবশ্যই দিতে হবে, গড় ভাড়াও দিতে হবে। তাহলে এই 15,000 টাকার মধ্যে যেটা শ্রমিকদের বেতন, সেই 10,000 টাকা দেওয়ার পর আর যেটা গড় ভাড়া 10,000, সেটার মধ্যে ওই আয় থেকে 5,000 দিতে পারলেও বাকি 5,000 নিজের পকেট থেকে দিতে হচ্ছে, তার মানে 5,000 টাকা লস, 5,000 টাকা লস। খুব খেয়াল করবে এই জায়গায়। তাহলে এখানে পরিবর্তনশীল খরচ শ্রমিকদের বেতন পুরোটা দেওয়ার পর স্থির খরচ ঘর ভাড়া 10,000-এর মধ্যে 5,000 টাকা আয় থেকে আসতেছে আর 5,000 টাকা লস যাচ্ছে। এই অবস্থায়ও তুমি চাইলে কিছুদিন উৎপাদন চালাতে পারো, কিন্তু যখন দেখা যাচ্ছে যে তোমার আয়ই হচ্ছে মাত্র 10,000, এই 10,000 টাকা পুরোটাই শ্রমিকরা নিয়ে যায় আর ঘর ভাড়া পুরোটাই নিজের পকেট থেকে দিতে হচ্ছে, ফিক্সড কস্ট, তখন তোমার আর উৎপাদন করা না করা একই সমান। কারণ তুমি উৎপাদন করে 10,000 টাকা পাচ্ছ, সেটা শ্রমিকরা নিয়ে যাচ্ছে, ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট ঘর ভাড়াটা তোমার পকেট থেকে পুরোটা দিতে হচ্ছে। তাহলে উৎপাদন করলেও 10,000 টাকা তোমার লস, না করলেও 10,000 টাকা তোমার লস। তাহলে সেই অবস্থায় তুমি আর উৎপাদন করবে, উৎপাদন বন্ধ করে দিবে। অর্থাৎ আয়ের যে অংশ, আয়ের দ্বারা যদি পরিবর্তনশীল খরচ উঠে আসার পর স্থির খরচের কিছু অংশও যদি উঠে আসে, তখন পর্যন্ত আমি উৎপাদন চালাবো। যদি স্থির খরচ টোটালি উঠে না আসে, তখন আমি উৎপাদন বন্ধ করে দিব। তাহলে এই এফসি এর ভিত্তিতে আমরা এফ বিন্দুর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব
যদি গড়ে যে খরচটা হচ্ছে, টোটাল যে খরচটা হচ্ছে সেই খরচটার ভিতর থেকে যদি কি আসে, এই এফসিটা উঠে আসার পর এই উপরের যে এফসি ফিক্সড কস্ট, সেই ফিক্সড কস্টের কিছু অংশ যদি উঠে আসে, এই দেখো এখানে এখন এই পি দামে এই টোটাল এফসি এর মধ্যে এই অংশটুকু উঠে আসতেছে, সেজন্য তুমি উৎপাদন চালাবে। আর এই অংশটা ক্ষতি, এই অংশটা কি এখান থেকে এতটুকু পর্যন্ত ক্ষতি, এইচ থেকে ই পর্যন্ত ক্ষতি, কিন্তু আবার ই থেকে এফ পর্যন্ত এই এফসি এর একটি অংশ তুমি পাচ্ছ, সেজন্য তুমি এখন উৎপাদন করবে। যদি এই প্রাইসটা যদি এই এবিসি এর সমান হয়ে যায়, মানে এফ বিন্দুতে এসে মিলিত হয়, তখন তুমি উৎপাদন বন্ধ করে দিবে। এটাকে বলা হয় শাটডাউন পয়েন্ট। এটা ক্লিয়ার? এখন আলোচনা করব স্বল্পকালীন বাজার ভারসাম্য একচেটিয়া বাজারে কিভাবে নির্ধারিত হয়, অর্থাৎ একচেটিয়া বাজারের স্বল্পকালীন বাজার ভারসাম্য। চিত্রটা ভালো করে খেয়াল করো। এই চিত্রে ভূমিয়ককে দেখাচ্ছি উৎপাদনের পরিমাণ, লম্বককে দেখাচ্ছি দাম। এর আগে আমরা পুনঃপ্রয়তামূলক বাজারের বেলায় দেখছিলাম দাম স্থির থাকার কারণে দাম রেখাটা এভাবে ভূমিয়কের সমান্তরাল ছিল, তাই না? ভূমিয়কের সমান্তরাল। কিন্তু একচেটিয়া বাজারে তো দাম আগে থেকে নির্ধারণ করা থাকে না বা স্থির নয়, এই জন্য এখানে দাম রেখা, এআর রেখা, এমআর রেখা এগুলো ভূমিয়কের সমান্তরাল হবে না, এগুলো হবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তো এই রেখাগুলো কীভাবে আঁকবো? প্রথমে এআর রেখা অঙ্কন করবো। কী রেখা? এআর রেখা। এআর রেখা ঠিক মাঝামাঝি, ঠিক মাঝামাঝি অঙ্কন করবো হচ্ছে এমআর রেখা। এই দূরত্ব দুইটা খালি চোখে দেখে এমনভাবে অঙ্কন করবে যাতে একটা বড় আর একটা ছোট না হয়। ঠিক মাঝামাঝি এমআর রেখা অঙ্কন করে নিলাম। তারপর এই এমআর রেখাকে ও ভারসাম্যের 1 নম্বর শর্ত ছিল কি এমআর ইকুয়াল টু এমসি, 2 নম্বর শর্ত ছিল কি এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে। তাহলে এই এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে, এটা ছিল এমসি রেখা। তাহলে এই এমআর রেখাকে এমসি রেখাটা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাওয়ার কারণে ই বিন্দুতে সেট করেছে। কোন বিন্দুতে? এই জন্য ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, কারণ ই বিন্দুতে এমআর রেখা এমসি রেখা পরস্পরকে ছেদের কারণে দুটা রেখা সমান, অর্থাৎ এমআর ইকুয়াল টু এমসি, ভারসাম্যের প্রথম শর্ত পূরণ হয়েছে। 2 নম্বর শর্ত হচ্ছে কি এমআর রেখাকে এমসি রেখাটা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে, তাহলে দ্বিতীয় শর্তও এখানে পূরণ হয়েছে। যেহেতু ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়েছে, সুতরাং ই বিন্দুই হলো কি ভারসাম্য বিন্দু। এবার ই বিন্দু থেকে সোজা নিচের দিকে প্রসারিত করে উৎপাদনের পরিমাণ কিউ নিলাম, উপরের দিকে প্রসারিত করে এ আর বরাবর আসবো। কোন কি বরাবর আসবো? এ আর বরাবর এসে আয়ের পরিমাণ অর্থাৎ দামটা নির্ধারণ করে নিলাম পি। দামটা কি নিলাম? পি। তাহলে এবার খেয়াল করো, এই এ আর এর ভিত্তিতে, কিসের ভিত্তিতে? এ আর এর ভিত্তিতে। এ আর মানে এভারেজ রেভিনিউ গড় আয়। এই গড় আয়ের ভিত্তিতে দাম পাচ্ছি হচ্ছে পি পর্যন্ত। এ আর বরাবর এসে এখানে আসে, এটা নাম দিলে মনে করো এফ বিন্দু। কি বিন্দু? এফ বিন্দু। এফ বিন্দু থেকে দামটা পেলাম ও থেকে পি পর্যন্ত। ও থেকে কি? আর এ আর এর এফ বিন্দু থেকে নিচের দিকে আসলে পরিমাণ পাচ্ছি কত? ও থেকে কিউ পর্যন্ত। তাহলে এ আর কে আমরা যখন মোট আয়ে পরিণত করব, তখন এ আর এর দাম পাচ্ছি ও পি আর পরিমাণ পাচ্ছি ও কিউ। তাহলে এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কি? ক্ষেত্রফল। এই টোটাল ক্ষেত্রফলটাই হলো মোট আয়। তাহলে এক্ষেত্রে মোট আয় কত হবে? ও পি এফ কিউ। ও পি এফ কিউ। এবার ব্যয়টা নাই, তাহলে ব্যয় বের করতে গেলে কি রাখবো বলছিলাম? এসি রেখা। কি রেখা? এসি রেখাটা এমনভাবে অঙ্কন করব যাতে সেটা এফ বিন্দুতে স্পর্শ করে। কোন বিন্দুতে? এফ বিন্দুতে। তাহলে এফ বিন্দুতে স্পর্শ করে একটি রেখা অঙ্কন করব, সেই রেখাটা নিচের দিকে যাইতে যাইতে এমসি পর্যন্ত আসি সর্বনিম্ন হবে। এমসি পর্যন্ত আসি কি হবে? এখান থেকে আবার সেটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। তাহলে এটা হলো কি রেখা? এসি রেখা। এদিকে আর একটু বাড়াই দিব, তাহলে এটা দেখতে ইউর মতো হচ্ছে কিনা? ইউর মতো হবে।
এবং এটা এফ বিন্দুকে স্পর্শ করবে এক, দ্বিতীয়ত হচ্ছে এটা এমসি বরাবর এসে কি হবে, সর্বনিম্ন বিন্দু হবে। এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে এবার এসি রেখার ভিত্তিতে আমরা মোটাই নির্ণয় করব। কি নির্ণয় করব? মোটাই। তাহলে এসি রেখা বরাবর এসে দেখেন এফ বিন্দু, এই এফ বিন্দুতে দাম কত? পি। পি মানে ওপি। পি মানে কি? ওপি দূরত্ব। ঠিক একইভাবে এসি রেখা থেকে এসে এফ বিন্দুতে আসো, এফ বিন্দু থেকে নিচের দিকে নামি কিউতে আসো, তাহলে ও কিউ হলো কি? পরিমাণ। ও কিউ পরিমাণ। তাহলে এসি ইন্টু পরিমাণ, এসি ইন্টু কিউ মানে কি? এসি ইন্টু পরিমাণ। তাহলে এসি এর দাম হচ্ছে ও থেকে পি পর্যন্ত, আর পরিমাণ হচ্ছে ও থেকে কিউ পর্যন্ত। তাহলে ও পি ইন্টু ও কিউ, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান আবার ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটার নাম কি? ও পি এফ কিউ। ও পি এফ কিউ। তাহলে আমরা আইও পেয়ে গেলাম, বিআইও পেয়ে গেলাম। এবার মুনাফা নির্ণয় করব। কি নির্ণয় করব? মুনাফা কীভাবে পাবো? আই থেকে বিআই বাদ দিলে। তাহলে আই ও পি এফ কিউ আর বিআই পেলাম ও পি এফ কিউ, দুইটাই পরস্পর কি? সমান। তাহলে আই থেকে বিআই বাদ দেওয়ার পর যদি ফলাফল শূন্য হয় তখন সেটাকে কি বলা হয়? স্বাভাবিক মুনাফা। কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। এবার একই বিষয়টাকে আমরা আবার গাণিতিক মান দিয়েও দেখাতে পারি। কিভাবে? যেখানে প্রাইস পি লিখলাম সেখানে যদি আমি 10 টাকা ধরে নিই, কি ধরে নিই? 10 টাকা ধরে নিই। আর যেখানে কোয়ান্টিটি কিউ দিয়ে প্রকাশ করছি সেখানে যদি আমি 100 একক ধরে নিই, 100 একক ধরে নিই, সেক্ষেত্রে আমার গাণিতিক মানটা কীরকম আসবে একটু দেখি। তাহলে এআর এর মান, এই এআর এর বেসিসে এআর এর দাম হচ্ছে কত? 10 টাকা। গুড। আর পরিমাণ হচ্ছে কত? 100 একক। তাহলে মোট আয় কত হবে? 10 গুণ 100 সমান সমান 1000। এবার আসো এসি এর ভিত্তিতে ব্যয়। তাহলে এসি এর ভিত্তিতে এফ বিন্দু থেকে দাম হচ্ছে কত? 10 টাকা। আবার এফ বিন্দু থেকে নিচের দিকে আসলে পরিমাণ কত? 100 একক। তাহলে আমাদের মোট ব্যয় কত হলো? 1000 টাকা। তাহলে 1000 টাকা আয় মাইনাস 1000 টাকা ব্যয়, ফলাফল কি? শূন্য। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে ফলাফল যদি শূন্য হয় সেটাকে কি মুনাফা বলে? স্বাভাবিক মুনাফা। তার মানে এখানে আরেকটা বিষয় শর্ত ছিল কি? প্রাইস ইকুয়াল টু এসি। স্বাভাবিক মুনাফা শর্ত কি? প্রাইস ইকুয়াল টু এসি। তার মানে এখানে প্রাইস 10 টাকা, সেটা এসি এর সাথে স্পর্শ করেছে কিনা? প্রাইস 10 টাকা, এটা এসি এর সাথে স্পর্শ করা মানে এসি এর সাথে প্রাইস সমান হওয়া। এই পি এর সাথে এসি রেখা যে এফ বিন্দুতে স্পর্শ করছে না, এটার মানে হচ্ছে প্রাইস এবং এসি রেখা পরস্পর কি হওয়া? সমান হওয়া। এইটা দেখেও আমরা বলতে পারি এটা কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। তাহলে চিত্র দেখে এই বিন্দু দেখেও বলা যায় এটা স্বাভাবিক মুনাফা, আবার গাণিতিক মান বের করেও বলতে পারি এটা স্বাভাবিক মুনাফা, আবার আমরা জ্যামিতিকভাবে অ্যালফাবেট দিয়েও প্রমাণ করলাম এটা কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। পরীক্ষায় যদি এই চিত্রটা দিয়ে যদি বলে এটা কোন ধরনের মুনাফা নির্দেশ করে, তাহলে ঠিক একইভাবে ফলাফল বের করে আমরা বলবো এটা, যেহেতু ফলাফল শূন্য সুতরাং এটা কি মুনাফা নির্দেশ করে? স্বাভাবিক মুনাফা। একই চিত্র দিয়ে প্রশ্ন আবার বলতে পারে এই চিত্র থেকে মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো, সেম আনসার। আবার একই চিত্র দিয়ে প্রশ্ন করতে পারে প্রদত্ত চিত্র থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো। একই উদ্দীপক 3-4 ধরনের প্রশ্ন হতে পারে, আনসার কিন্তু সেম। এবার আসি অতিরিক্ত মুনাফা। অতিরিক্ত মুনাফা, তাহলে এখানেও একইভাবে আমরা ভূমিয়ককে দেখাচ্ছি কি? উৎপাদনের পরিমাণ, লম্বককে দাম, এআর বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখা, এআর এর ঠিক মাঝামাঝি অঙ্কন করব এমআর রেখা, সেটাও বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এই এমআর রেখাকে এমসি রেখা কি করবে? উপর থেকে নিচের দিক থেকে উপরের দিকে গিয়ে ছেদ করবে। কোথায় ছেদ করেছে? ই বিন্দুতে। তাহলে ই বিন্দু হলো কি? ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু ধরে উৎপাদনের পরিমাণ পেলাম কত? কিউ। আর ভারসাম্য পরিমাণ থেকে এ আর বরাবর গিয়ে দাম পেলাম কত? পি। তাহলে এ আর এর ভিত্তিতে, কিসের ভিত্তিতে? এ আর এর ভিত্তিতে আই নির্ণয় করব। কিভাবে? এ আর ইন্টু কোয়ান্টিটি। তাহলে এ আর এর দাম কত পেলাম? ও পি। ও থেকে কি? পি। আর পরিমাণ পেলাম কত? ও থেকে কিউ। তাহলে টোটাল ক্ষেত্রফলটার নাম কি? ও পি এফ কিউ। ও পি এফ কিউ।
একটু ক্লিয়ার? এবার আসো খরচ নির্ণয় করি। কি নির্ণয় করি? খরচ মানে এসি। এই এসি এর ভিত্তিতে এই এইচ বিন্দুতে এসে, কোন বিন্দুতে? এইচ বিন্দুতে এসে এখানে একটা জিনিস খেয়াল করবে, এসি রেখাটা প্রথমে আমি অঙ্কন করেছিলাম এফ বিন্দুকে স্পর্শ করে। এফ বিন্দু স্পর্শ করা মানে পি এর থেকে পি এবং এসি সমান হওয়া। পি এবং এসি কি সমান হওয়া। এখন খেয়াল করো, আমি এসি রেখাটা এফ বিন্দু থেকে নিচে অঙ্কন করলাম। তো নিচে অঙ্কন করার কারণে এসি রেখা এই প্রথম যে পি আছে তার থেকে নিচে নেমে গেছে না? তার মানে পি বড়, এসি কি ছোট। এই যে পি গ্রেটার দেন এসি। যদি পি গ্রেটার দেন এসি হয় তাহলে কি হবে? অতিরিক্ত মুনাফা হবে। একটু ক্লিয়ার? এবার এই জিনিসটাকে আমরা আবার প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে এখন কি করলাম, এফ বিন্দু থেকে নিচে করে এসিটা অঙ্কন করলাম যাতে পি বড় হয়, এসি কি হয় ছোট হয়। এবার নতুন করে এই এইচ বিন্দু থেকে আরেকটা দাম বের করে নিলাম, P1। P1 তাহলে এসি এর বেলায় দাম কতটুকু হবে? ও থেকে P1, ও থেকে P1। আর পরিমাণ কতটুকু হবে? ও থেকে কিউ। তাহলে গুণ করলে এই ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল না? তাহলে এই ক্ষেত্রফলটার নাম কি হবে? ও P1 HQ। ও P1 HQ। এবার আসো মুনাফা। মুনাফা কিভাবে পাওয়া যায়? মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে কি আই থেকে বিআই বিয়োগ করা। তাহলে এখানে আই পেলাম যাহা ও পি এফ কিউ লিখলাম, আবার বিআই পেলাম কি ও P1 HQ। ও P1 HQ। তাহলে এই চিত্রে আবার আসি। প্রথমে ও থেকে পি পর্যন্ত এতটুকু ছিল আই, আর ও থেকে P1 এতটুকু হচ্ছে ব্যয়। তাহলে আই বড়, ব্যয় ছোট। তাহলে আই থেকে ব্যয়ের এই নিচের অংশটা বাদ দেওয়ার পর উপরের যে অংশটা আছে এটাই হলো কি মুনাফা। এটাই হলো মুনাফা। তাহলে এই মুনাফার ক্ষেত্রফলটার নাম কি হবে? P1 PFH। P1 PFH। ক্লিয়ার? এবার আসি 3 নাম্বার। সরি, এটাতে আবার গাণিতিক মান দিয়ে একটু করে দিই। একই কাজটা গাণিতিক মান দিয়েও কীভাবে করা যায় দেখো। যদি আমরা একই কাজটা গাণিতিক মান দিয়ে করতে যাই তাহলে আমরা বরাবরের মতো দামকে ধরে নিলাম 10 টাকা। কত টাকা? 10 টাকা। পরিমাণকে ধরে নিলাম কত একক? 100 একক। তাহলে এ আর বরাবর দাম 10 টাকা, পরিমাণ 100 একক। তাহলে মোটাই হলো কত? 1000 টাকা। এবার এসিতে আসো। এসি বরাবর দাম যেটা P1 ছিল সেটাকে ধরে নিলাম 8 টাকা। কত টাকা? 8 টাকা। আর পরিমাণ বরাবরের মতো 100 একক। গুণ করলে কত হবে? 800 একক। তাহলে আয় 1000 মাইনাস ব্যয় 800। তাহলে ফলাফল কি হবে? 200। এই 200 এটা শূন্য থেকে বড় কিনা? তার মানে এটা কি মুনাফা? অতিরিক্ত মুনাফা। ওকে, এবারে আসো ক্ষতি স্বীকার করে উৎপাদন। এখানে শর্তটা আগে প্রথমে দেখিনি। শর্ত হচ্ছে যে কি এসি গ্রেটার দেন প্রাইস গ্রেটার দেন এবিসি। গ্রেটার দেন এবিসি। প্রথমে এসি গ্রেটার দেন প্রাইস এতটুকু মিলাই। কিভাবে? স্বাভাবিকভাবে আমরা ভূমিয়ককে উৎপাদনের পরিমাণ, লম্বককে দাম দেখালাম। তারপর এ আর রেখা অঙ্কন করলাম বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এম আর রেখা অঙ্কন করলাম এ আর এর ঠিক মাঝামাঝি। ঠিক আছে? এটাও বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এরপরে এমসি রেখা অঙ্কন করলাম যেটা এম আর রেখাকে নিচের দিক থেকে সেট করে কোথায় গেছে? উপরের দিকে গেছে। কোথায় সেট করছে? ই বিন্দুতে। সুতরাং ই বিন্দু হলো কি ভারসাম্য বিন্দু। এবার এই ই বিন্দু থেকে নিচের দিকে পরিমাণ হচ্ছে কি কিউ। উপরের দিকে গেলে এ আর বরাবর যাবো। সবসময় খেয়াল রাখবে কোন বরাবর যাব? এ আর বরাবর গিয়ে দাম পেলাম কত? পি। দাম পেলাম পি। তাহলে এ আর এর ভিত্তিতে আয় নির্ণয় করে ফেলি। এ আর এর ভিত্তিতে কি আয়, ঠিক আগের মতন। তাহলে এখানে দাম হচ্ছে ও পি। ও পি পরিমাণ ও কিউ। তাহলে এই ক্ষেত্রফলটার নাম কি? ও পি এফ কিউ। এটাই হলো মোট আয়। ও পি এফ কিউ। এবার আসো ব্যয় নির্ণয় করি। তো ব্যয় নির্ণয় করার জন্য কি লাগবে বললাম? এসি রেখা লাগবে। তো এসি রেখাটা এমনভাবে নিব যাতে সেটা প্রাইসের থেকে বড় হয়। এখানে সত্যের মধ্যে বলা আছে না এসি গ্রেটার দেন প্রাইস। তাহলে প্রাইস তো পি। প্রাইস মানে কি
টি। তাহলে পি এখানে এই বিন্দুতে যতটুকু দূরত্ব নির্দেশ করে এফ বিন্দুতেও ততটুকু দূরত্ব নির্দেশ করে। তার মানে এখন এসি রেখাটা এফ বিন্দু থেকে আরো কি নিতে হবে, উপরে নিতে হবে। বড় নেওয়া মানে কি উপরে নেওয়া। খেয়াল করো, এসি রেখা প্রথমে যখন আমরা কি করছিলাম, এফ বিন্দুর সাথে স্পর্শ করে নিয়েছিলাম, তখন এসি এবং প্রাইস কি হলো সমান, প্রাইস ইকুয়াল টু এসি। তার মানে এটা কি মুনাফা, স্বাভাবিক মুনাফা। এরপর 2 নাম্বার চিত্রে কি করছি, এই এসি রেখাটা এফ বিন্দু থেকে নিচে নিয়েছিলাম না জায়গায়, তো নিচে নিলে কি হয়, প্রাইস বড় এসি ছোট, প্রাইস বড় এসি ছোট, তখন সেটা হয় কি অতিরিক্ত মুনাফা। এখন যদি এফ বিন্দু থেকে উপরে নিই, এইচ বিন্দুতে নিই, তাহলে কি হবে, এসি বড় প্রাইস ছোট। তার মানে এই এসি গ্রেটার দেন কি প্রাইস। তার মানে এটা কি নির্দেশ করে, যদি খরচ বেশি হয়, প্রাইস মানে আয় আর কি, আয় যদি কম হয় তাহলে ক্ষতি না। তাহলে এই সত্যটা এখানে পূরণ হয়েছে কিনা। ওকে, এবার সেই বিষয়টাই আমরা প্রমাণ করব কিভাবে। তাহলে মোট আয় পেয়ে গেলাম, এবার মোট ব্যয়। মোট ব্যয় পাওয়ার জন্য এসি থেকে এসে দেখো, এসি থেকে বরাবর এসে এইচ বিন্দুতে আসি। এইচ বিন্দু থেকে দাম পাচ্ছি কত, P2। P2 মানে ও থেকে P2, ও থেকে কি P2 হলো এসি, আর পরিমাণ ও থেকে কিউ হলো। এবার ক্ষেত্রফলটা, টোটাল ক্ষেত্রফলটা কি হবে, ও P2 জি কিউ, ও P2 জি কিউ, এটা হলো কি মোট ব্যয়। এবার এই চিত্র দেখে বা এই ফলাফল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে এতটুকু হচ্ছে ব্যয়, ও থেকে P2 কি ব্যয়, আর আয় হচ্ছে শুধু ও থেকে পি পরিমাণ। তাহলে বলো ব্যয় বেশি আয় কম, ব্যয় বেশি আয় কম, তার মানে লাভ না লস, লস। তাহলে লস কিভাবে পাওয়া যাবে, এই ব্যয় থেকে আয়ের পরিমাণটা বাদ দিলে উপরে যে অংশটা থাকে এটাই হলো কি লস বা ক্ষতি। ঠিক আছে, তাহলে আমরা ব্যয়ের অংশটা লিখলাম, ব্যয় মাইনাস আয় সমান সমান ক্ষতি। তাহলে ক্ষতি হচ্ছে কতটুকু, P2 GF, P2 GF, এটাই হলো কিসের পরিমাণ, ক্ষতির পরিমাণ। এবারে আসি, এই বিষয়টাকে আমরা গাণিতিক মান দিয়ে দেখব। কি মান দিয়ে, গাণিতিক মান। এবার দেখো, যেখানে প্রাথমিকভাবে দাম 10 টাকা, দাম কত 10 টাকা, পরিমাণ কত বরাবরের মতন 100 একক। এই 10 টাকা দাম ইন্টু পরিমাণ 100 একক সমান সমান মোট আয় কত 1000 টাকা। ঠিক আছে, এবার আসো এসিতে গিয়ে দাম ছিল কত P2, P2 কে ধরে নিলাম 12 টাকা। কত টাকা, তাহলে খরচ 12 টাকা গুণ পরিমাণ 100 একক, তাহলে কত টাকা হবে 1200 টাকা। তাহলে খরচ বড় মাইনাস আয় ছোট, তাহলে 1200 থেকে 1000 বিয়োগ করলে কত হয় 200। এই 200 এটা কি ক্ষতি, এটাই হলো কি ক্ষতির পরিমাণ। তাহলে আমরা এভাবে স্বাভাবিক মুনাফা স্বল্পকালীন বা একচেটিয়া বাজারে স্বল্পকালে কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়, কিভাবে অতিরিক্ত মুনাফা অর্জিত হয় এবং কিভাবে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যায়, তিনটাই দেখলাম। এখন কথা হচ্ছে, ক্ষতি স্বীকার করে সে কি উৎপাদন চালাবে নাকি বন্ধ করবে। যদি প্রশ্ন করে একজন উৎপাদনকারী কতক্ষণ পর্যন্ত ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে, অথবা একজন উৎপাদনকারী কখন উৎপাদন বন্ধ করে দিবে, এই প্রশ্নটার আনসার দেওয়ার জন্য তোমাকে এখানে ABC এবং AFC দুইটা কথা আনতে হবে। অর্থাৎ আমরা যে এসির কথা বললাম, এসি থেকেই তো টিসি পাওয়া যায়, টোটাল কস্ট, মোট খরচের দুটি অংশ, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট মানে যে খরচটা উৎপাদন করলেও তোমাকে বেয়ার করতে হবে, উৎপাদন বন্ধ রাখলেও বেয়ার করতে হবে, এটাকে বলা হয় কি ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে উৎপাদন চলবে যে তখন এই খরচটা চলবে, আর উৎপাদন যদি বন্ধ রাখো ওই খরচটা আর বন্ধ হয়ে যাবে। তার মানে উৎপাদন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ভেরিয়েবল কস্ট আছে, উৎপাদন নাই তো ভেরিয়েবল কস্টও নাই। এখন যদি এরকম হয় যে একজন উৎপাদনকারী তার যে আয়টা করে, মনে করেন এই যে 10 টাকা আয়, এটা তো তার আয়, এই 10 আর তার ব্যয় হচ্ছে এখানে কত 12 টাকা। এই মুহূর্তে আমরা দেখতেছি 2 টাকা তার কি লস। এই 12 টাকা খরচ, এটা হলো তার কি টোটাল কস্ট, টিসি কত 12 টাকা। এই 12 টাকাকে আমরা যদি 2 ভাগে ভাগ করি, মনে করলাম তার এখানে ঘর ভাড়া হচ্ছে 6 টাকা, কয় টাকা, আর কর্মচারীদের বেতন হচ্ছে 6 টাকা। ঠিক আছে, তাহলে এখন
এই দুইটা খরচের মধ্যে তার আয় হচ্ছে কত টাকা? 10 টাকা। তাহলে 10 টাকা দিয়ে 10 টাকা মধ্য থেকে প্রথমে সে কী করতেছে, টোটাল যে আয়টা হলো টোটাল রেভিনিউ মানে টিআর, এই টিআর কত? 10 টাকা। সেখান থেকে সে কর্মচারীদের বেতন মানে বিসি 6 টাকা বাদ দাও, বাদ দেওয়ার পর আর আছে কত? 60 টাকা। আরও কত টাকা? 60 টাকা। তাহলে এই এফসি মানে ফিক্সড কস্ট থেকে সে কত টাকা মিটাতে পারে? 60 টাকা মিটাতে পারে। তাহলে আবার খেয়াল করো, টোটাল তার আয় হয়েছিল কত? 10 টাকা। এই 10 টিআর টোটাল রেভিনিউ 10 টাকা। তার এই যে টোটাল খরচ ছিল কত? 12 টাকা। 12 টাকার মধ্যে দুই ধরনের খরচের কথা বললাম, একটা এফসি আর একটা বিসি। ধরে নিলাম এফসি 6 টাকা, বিসিও 6 টাকা। টোটাল আয় থেকে প্রথমে বিসিটা যেটা ভেরিয়েবল কস্ট সেটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর আরও থাকে কত টাকা? 60 টাকা। তাহলে এই এফসি যেটা 6 টাকা, এই 6 টাকার মধ্য থেকে সে 60 টাকা উঠে আনতে পারে, আর বাকি 2 টাকা কি তার লস। লস কত হচ্ছে এখন? 2 টাকা। 2 টাকা তার কি লস থাকে। এই অবস্থায়ও সে স্বল্প সময়ের জন্য হয়তো উৎপাদন চালিয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে তার আয় হচ্ছে মাত্র কয় টাকা? 6 টাকা। এই 6 টাকা এই বিসি মানে পরিবর্তনশীল খরচ বা কর্মচারীদের বেতন বাবদ চলে যায়, আর এফসি যেটা সেটা পুরোটাই তখন তার লস, মানে 6 টাকায় 6 টাকা তার লস। সেক্ষেত্রে সে উৎপাদন বন্ধ করে দিবে। তাহলে আমরা এখান থেকে কি বলবো? যদি উৎপাদনকারী তার আয়ের দ্বারা পরিবর্তনশীল খরচ মেটানোর পর স্থির খরচের কিছু অংশ মেটাতে পারে, তাহলে সে উৎপাদন চালিয়ে যাবে। কিন্তু যদি তার আয়ের দ্বারা পরিবর্তনশীল খরচ মেটানোর পর স্থির খরচ কোনোভাবেই উঠে না আসে, তখন সে উৎপাদন বন্ধ করে দেবে। ঠিক আছে? চিত্রের মাধ্যমে আমরা এবিসি এর প্রয়োগটা একটু দেখি। আমরা এই এফ বিন্দুর নিচে মনে করো এই জায়গায় এসে এবিসি রেখাটা অঙ্কন করব। এখান থেকে আস্তে আস্তে এই এমসি বরাবর এসে সর্বনিম্ন বিন্দু নির্ধারণ করব। এমসি থেকে আবার উপরের দিকে যাব, এটা হলো এ বি সি, আর এটাকে আরেকটা দিকে প্রসারিত করে দিই যাতে ইউর মতো দেখায়। কিসের মতো দেখায়? ইউর মতো দেখায়। তারপর এই এতটুকু বিন্দু থেকে এখান থেকে আরেকটা দাম নিই, সেটা মনে করলাম P1, আর গাণিতিকভাবে সেটার মান মনে করো 8। কত? 8। এই অবস্থায় তার যে খরচটা, তার খরচটা হচ্ছে জি থেকে শুরু করে কিউ পর্যন্ত পুরোটা হলো তার খরচ। এই খরচের মধ্যে এইটার নাম দিই মনে করো এইচ থেকে কিউ পর্যন্ত। কতটুকু? এইচ থেকে কিউ পর্যন্ত। এই এইচ থেকে কিউ পর্যন্ত এই অংশটা হচ্ছে তার ভেরিয়েবল। এবার এবিসি মানে ভেরিয়েবল কস্ট। কি কস্ট? ভেরিয়েবল কস্ট। এই এইচ থেকে কিউ পর্যন্ত হচ্ছে এবিসি। ঠিক আছে? তাহলে তার আয় কিন্তু এফ থেকে কিউ পর্যন্ত। তাহলে তার আয়ের মধ্য থেকে এই এইচ থেকে কিউ অংশটা এবিসি বাবদ চলে গেছে, আর এফ থেকে জি থেকে এইচ পর্যন্ত এটা ছিল ফিক্সড কস্ট। এটা ছিল কি? ফিক্সড কস্ট, যেটাকে আমরা এফসি বা এএফসি যেভাবে লিখি, এএফসি অথবা এফসি। তাহলে এই ফিক্সড কস্টটা এই জি থেকে শুরু করে এইচ পর্যন্ত, আয় কিন্তু এফ থেকে শুরু করে কিউ পর্যন্ত। তাহলে আয়ের প্রথম অংশ চলে গেছে এইচ থেকে কিউ পর্যন্ত এবিসি বরাবর, এবিসির কারণে। আর বাকি আছে কি? এফ থেকে এইচ আয়ের এইটুকুন অংশ ফিক্সড কস্ট বাবদ সে ব্যয় করতে পারে, আর বাকি এফ থেকে জি পর্যন্ত এই অংশটা তার নিজের পকেট থেকে ক্ষতি হিসাবে তাকে ব্যয় করতে হবে। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।